আগামী 1 মাস এই যে লড়াই আমরা লড়ব, এই লড়াই আমরা লড়ছি তার কারণ আমরা প্রতিশ্রুতি দিয়েছি সাধারণ মানুষকে, বিজেপি আর তৃণমূলের আমলে যা যা অন্যায় অত্যাচার হয়েছে তার বিচার করতে হবে। আর তার যদি বিচার করতে হয় তাহলে এই ভোটে লড়াই লড়তে হবে জিতবার জন্য। এবং আমি আপনাদেরকে দায়িত্বের সাথে বলছি, আমার মাইকের আওয়াজ যত দূর অবধি গিয়ে পৌঁছচ্ছে, আমি এখনো অবধি যা যা প্রার্থীরা যা যা আছেন আমি আপনাদের সাথে গর্বের সাথে বলছি। আমাকে একজন সাংবাদিক এসে বললেন আজ থেকে 2-3 দিন আগে যে দাদা ভোটের ফলাফল তো যা হবে পরে হবে, সে তো পরে দেখা যাবে, কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ বলছে যা প্রার্থী রয়েছে তার মধ্যে বামপন্থীদের প্রার্থী একমাত্র প্রার্থী যাদের হাতের সাথে তমলুকের বহু লাখ লাখ মানুষের হাতের এখনো অবধি স্পর্শ হয়েছে, এখনো অবধি আমরা তাদের কাছে পৌঁছতে পেরেছি। অন্য কোনো রাজনৈতিক দল এই কাজ এখনো অবধি করে উঠতে পারেনি। দেখুন, কথা খুব পরিষ্কার, লড়াই জিততে হবে, লড়াই তৃণমূলের বিরুদ্ধেও জিততে হবে, লড়াই বিজেপির বিরুদ্ধেও জিততে হবে। হ্যাঁ, এটা ঠিক, এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস নামক একটা দল তারা দুর্নীতিতে ডুব মেরেছে। এ নিয়ে কোনো দ্বিমত থাকবার জায়গা হতে পারে না যে পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস চুরি জোচ্চুরি দুর্নীতিতে কার্যত ডুবে গেছে। এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না যে আমরা বামপন্থীরা 2011 সাল থেকে, এখানে কমরেড সূর্যকান্ত মিশ্র রয়েছেন, 2011 থেকে 2016 বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। আমরা বারংবার বিধানসভার অভ্যন্তরে বিভিন্ন চিটফান্ডের ঘটনা, বিভিন্ন সময় বিভিন্ন চুরি দুর্নীতির ঘটনা আমরা বামপন্থীরা সেই সময় সূর্যকান্ত মিশ্ররা তুলে ধরেছিলেন। কিন্তু 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের যে চুরি দুর্নীতির কথা আমরা বলে আসছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ তার স্বচক্ষে বুঝতে পাচ্ছেন যে হ্যাঁ, বামপন্থীরা যে কথা বলছিল সে কথা মিথ্যে নয়। তৃণমূল কংগ্রেস যাকে পরিবর্তনের জন্য, যাকে কিছু ভালোর জন্য 2011 সালের 13ই মে এ বাংলার মানুষ মাথায় করে নিয়ে এসেছিলেন, সেই পশ্চিম বাংলার বুকে তৃণমূল কংগ্রেস তার গর্ভের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, গর্বের পশ্চিম বাংলা, সোনার বাংলা, এই সব কিছুকে সরিয়ে ফেলে দিয়ে গোটা রাজ্যটাকে কার্যত আজকে চুরি দুর্বৃত্ত আর দুর্নীতিদের রাজ্যতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ আজকে তৃণমূলের কাছ থেকে মুক্তি চাইছে। 3-4 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিষাদলে এসেছিলেন। উনি ওনার স্বভাবসিদ্ধ ভাষণে বলেছেন তৃণমূলকে চুরি শিখিয়েছে কে? বেটা তুই শিখিয়ে তুই চলে গেছিস। আমি যা বুঝলাম তুই বলতে শুভেন্দু অধিকারীর নাম করেছে। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে মমতা ব্যানার্জি যা বলছেন, মুখ্যমন্ত্রী যা বলছেন, আপনি কি বলবেন? আমি বললাম, প্রথম কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিষাদল থেকে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন যে তৃণমূল চুরি করতে জানে, তৃণমূল চুরি করেছে। এখন কথা হচ্ছে তৃণমূল চুরিটা কার কাছ থেকে শিখেছে। আমি আপনাদেরকে বলছি, শুনুন, তৃণমূল কাঁথির অধিকারী পরিবারের থেকে চুরি শিখেছে নাকি কালীঘাটের ব্যানার্জিদের থেকে চুরি শিখেছে তা বাংলার মানুষ জানতে চায় না। বাংলার মানুষ চোরেদের থেকে মুক্তি পেতে চায়, বাংলার মানুষ চুরি দুর্নীতি থেকে মুক্তি পেতে চায়। এই অধিকারীরা ওরা গ্র্যাজুয়েশন পাস করিয়েছে চুরিতে, আর কালীঘাটের ব্যানার্জিরা চুরিতে মাস্টার ডিগ্রি করিয়েছে। ও দুই কলেজকে বিদায় দিতে হবে। মাস্টার ডিগ্রি আর গ্র্যাজুয়েশন, এই দুই পরিবার লুটছে গোটা মেদিনীপুরকে, লুটছে গোটা বাংলাকে। এরা মনে করছে এদের জমিদারি চলবে, এরা মনে করছে ব্যানার্জি আর অধিকারীদের জমিদারি চলবে, এরা মনে করছে শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জিদের জমিদারি চলবে, এরা মনে করছে গোটা বাংলার মানুষকে এই দুই পরিবার মিলে ভাগ করে রাখবে, কখনো তৃণমূল আর কখনো বিজেপি। আরে তমলুকের মাটি এ তো স্বাধীনতা সংগ্রামীদের মাটি। তমলুকের মাটি অত বড় ব্রিটিশ সাম্রাজ্যবাদকে খেয়ে দিয়ে বিদায় করেছিল, আর এই দুই পরিবারের জমিদারিও এই নির্বাচনে তমলুকের মানুষ শেষ করবে। আমরা প্রত্যয়ের সাথে কথা জানিয়ে দিতে চাই। শুভেন্দুবাবু ডিমাডিতে এসেছিলেন শুনলাম কিছুদিন আগে, তাই? কোথায় এসেছিল? এখানে এসেছিল? হ্যাঁ, আমি দেখলাম উনি এখন খুব চিন্তিত হয়েছেন বামপন্থীদেরকে নিয়ে, লাল ঝান্ডাকে নিয়ে উনি খুব চিন্তিত। কথায় কথায় বলছেন সিপিআইএম কে একটিও ভোট দেবেন না, কথায় কথায় বলছে সিপিআইএম কে একটিও ভোট না।
যেখানে সেখানে মিটিং করছে, ডাক পাচ্ছে, আমি জল খাচ্ছি, বিষম খাচ্ছি, বুঝতে পারছি শুভেন্দুবাবু আমার নাম করছে। সায়ন বাবু, বড় ফুলেই ভোট আসবে, ওই বড় ফুল কাটবার জন্য কাস্তে রেডি করে রেখেছি, আসুন আসুন। বাংলার মানুষকে হাড়ে জ্বালিয়ে হয়নি, যতদিন তৃণমূল করতেন জোড়া ফুল মেদিনীপুরের মানুষকে একদম জ্বালিয়েছেন। যতদিন আপনি শুভেন্দু বাবু আপনি জোড়া ফুলে ছিলেন, কি অত্যাচার না করেছেন। বলবো যতদিন আপনি শুভেন্দু বাবু আপনি তৃণমূলে ছিলেন, আপনি কি অত্যাচার না করেছেন। ভুলে গেছি নাকি আমরা 2018 সালের পঞ্চায়েতের নির্বাচন, কি বলেছিলেন এই শুভেন্দু অধিকারী? তখন তিনি তৃণমূলের নেতা, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী, পরিবহন মন্ত্রী, তৃণমূলের দ্বিতীয় কথা একমাত্র তিনি বলতেন, দ্বিতীয় নয়, দ্বিতীয় তো ওইটা ছিল ওই যে মেড্রাসি রুয়ের মতো দেখতে, কি নাম যেন ওটার, পার্থ চ্যাটার্জি, ওটা ছিল তৃতীয়। এটা কি বলেছিল 2018 সালে? যে বেশি বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারবে তাকে 5 কোটি টাকার অনুদান দেয়া হবে কাজ করবার জন্য। সেই দিন শুভেন্দু অধিকারীর এই কথা শুনে শহীদ মাতঙ্গিনী ব্লকে এই শুভেন্দু অধিকারীর বাহিনী রাজ্যে অত্যাচার চালিয়েছিল। বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করতে হবে, কাউকে পঞ্চায়েতে ভোট দিতে দেব না, এই শহীদ মাতঙ্গিনী ব্লকের ওপর যে আক্রমণ, আমরা ভুলে গেছি নাকি? হ্যাঁ, এটা ঠিক, সিপিআইএম এর ওপর সেই আক্রমণ বেশি হয়েছিল, কিন্তু এই শুভেন্দু অধিকারীরা যখন তৃণমূলে ছিল সেই সময়তে যারা বিজেপির কর্মী ছিল তাদেরকেও তো পিঠের ছালে 2-4 গা বাটামের বাড়ি দিয়েছে। আমি তো ভাবি এখনকার বিজেপির কর্মীরা এরা বাড়িতে গিয়ে মুখ দেখায় কি করে। আগে একটা সময় শুভেন্দুর ছবি দেখিয়ে বলতো, বাবা এই দেখ পিঠের চাল লাল করে দিয়েছে, কে মেরেছে বাবা, এই দেখ এই লোকটা মেরেছে। এখন সেই লোকটার গলায় গিয়ে মালা ঝুলিয়ে নাম জপ করছে। কষ্ট লাগে, এদেরকে দেখে খারাপ লাগে। কাপুরুষ ভেড়া অধিকারীদের পেছনে লাইন দিয়েছে, লড়বার ক্ষমতা নেই। আমি আপনাদেরকে দায়িত্বের সাথে বলছি, না হলে যে শুভেন্দু অধিকারীর হাতে মার খেয়েছে সে আজকে মাথায় করে নিয়ে শুভেন্দু অধিকারীকে বলছে শুভেন্দু শুভেন্দু করে নাচছে, এ হতে পারে কখনো? 2018 সালে পঞ্চায়েতের নির্বাচন গণতন্ত্র ধ্বংস করে দিল, পঞ্চায়েতে ভোট করতে দিল না, বিরোধী শূন্য করে দাও। আর আজকে সেই শুভেন্দুবাবু এসে গালগল্প শোনাচ্ছেন ওরা গণতন্ত্র উদ্ধার করবে। কান খুলে শুনে রেখে দেন, গোটা পশ্চিমবাংলা কেন গোটা ভূ ভারতবর্ষে এখন অবধি 2 দফায় নির্বাচন হয়েছে, আর এই 2 দফার নির্বাচনে সবচাইতে বেশি সন্ত্রাস যদি কোথাও থেকে থাকে, বুথ জ্যাম, গণতন্ত্রের লুট, ভোট লুট যদি কোথাও হয়ে গিয়ে থাকে, সেটা পাশের রাজ্য ত্রিপুরা, যার সরকার চালাচ্ছে বিজেপি। আরে তৃণমূল তো নরখাদক, কিন্তু বিজেপির হাতে যদি ক্ষমতা যায় ওরা গণতন্ত্রকে টুটি টিপে খুন করে ফেলবে। খবরদার, ওই জোড়া ফুল থেকে পদ্ম ফুল মাথা থেকে সরিয়ে দিন। ও 2 ফুল সর্বনাশ করছে বাংলার, আর 2 ফুল সর্বনাশ করছে খেটে খাওয়া সাধারণ মানুষের। সাবধান হতে হবে। লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি তারা, বামফ্রন্ট, কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী, কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী, আমরা তো লড়াই করছি, আমরা তো লড়ছি। যে লড়াই আমরা করছি আমরা জানি এই লড়াই কঠিন। আরে কঠিন যদি নাই হবে তো সে লড়াই লড়ে আর মজা কি আছে? কঠিন যদি নাই হবে তো সে লড়াই আর লড়ে মজা কি আছে? কঠিন বলেই তো লড়াইটা লড়ছি, কঠিন বলেই তো এই লড়াই করছি। আর এই লড়াই যখন করছি কান খুলে শুনে রেখে দেন, ওরা আমাদের থেকে কেবলমাত্র একটা জিনিসে এগিয়ে আছে, তা কি? টাকা। তৃণমূল আর বিজেপি, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, 2 দল একটা জিনিসে কেবলমাত্র আমাদের কাছ থেকে এগিয়ে আছে, তা কি? টাকা। কোটি 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 টাকা। ওই যে দেখেন বিজেপি যেখানেই মিটিং করে, তৃণমূল যেখানেই মিটিং করে, সেই অ্যাসবেস্টাসের মতো মাথায় একটা কি দিয়ে দেয়, দেখেন না? কি অ্যাসবেস্টাসের মতো মাথায় দিয়ে দিয়েছে। আমাদের মাথায় কিচ্ছু নেই, খোলা ছাদ আছে, খোলা আকাশ আছে, তার নিচে লাল ঝান্ডা আছে, আর এতেই আপনারা আছেন, আমরা আছি, আর এতেই লড়াই হবে। অত পয়সা করি নেই দাদা, অত পয়সা নেই। ইলেকটোরাল বন্ডের টাকা নেই, চিটফান্ডের টাকা নেই, হলদিয়া থেকে তোলাবাজির পয়সা নেই, শিক্ষক দুর্নীতি, সেই শিক্ষক দুর্নীতি চাকরি বিক্রির টাকা নেই। যা আছে তা মানুষ হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে যেটুকু যা চাঁদা পয়সা দিয়েছে সেই চাঁদাতেই ভোটে লড়ছি। কিন্তু যে কথা বলছিলাম, ওরা আমাদের থেকে টাকায় এগিয়ে আছে, ওরা আমাদের থেকে টাকায় এগিয়ে আছে, আর আমরাও ওদের থেকে
গায়ে গতরে খাটনিতে এগিয়ে আছি। ওরা টাকায় যত বেশি এগিয়ে থাকবে, আমরা খাটনি দিয়ে, সে গায়ে গতরে খাটনি দিয়ে আমরা ওদের টাকাকে ফেলে আসব। আমরা ওদের টাকার যে দৌরাত্ম্য, টাকার সাথে যে লড়াই, আমরা ওদের টাকার সাথে লড়াইতে না পারতে পারি, কিন্তু আমাদের যে জজবা, যে জুলুম, যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসের সাথে তৃণমূল আর বিজেপি মাথা নিচু করে বসে থাকবে, পারবে না আমাদের সামনে ওরা লড়াই করতে। কারণ কি, ওরা জানে ওরা মানুষকে কিছু দিতে পারছে না। পেট্রোলের দাম 105 টাকা, ডিজেলের দাম 91 টাকা, রান্নার গ্যাসের দাম 1050 টাকা, কৃষকের সারের দাম বাড়িয়ে দিল, বেকার যুবককে কাজ দিল না, রান্নার গ্যাসের দাম বাড়ালো, দুধের দাম বাড়ালো, ওষুধের দাম বাড়ালো, বেকার যুবক হাহা করে ঘুরে বেড়াচ্ছে, গোটা রাজ্য জুড়ে ছিনতাই চলছে, তোলাবাজি চলছে, দুর্নীতি চলছে, চোরেদের রাজত্ব চলছে, আর গোটা দেশ জুড়ে চিটফান্ডের টাকা যেমন এখানে উঠেছে, গোটা দেশ জুড়ে নির্বাচনী বন্ডের টাকা 6500 কোটি টাকা গেছে বিজেপির পকেটে, আর 1500 কোটি টাকার বেশি গেছে তৃণমূলের পকেটে। তাই আমরা বলছি, মানুষ ওদের বিপক্ষে আছে, মানুষ তৈরি আছে ভোট দেওয়ার জন্য। আমাদেরকেও খালি ঝুলিটা পাততে হবে, তাদের কাছে যেতে হবে, মাথা নিচু করে বলতে হবে, মাথা উঁচু করা যাবে না। মানুষের সামনে করো জোর, মাথা নিচু বলতে হবে, আপনার লড়াই আমরাই লড়তে এসেছি, দেশ বাঁচাতে এসেছি, সংবিধান বাঁচাতে নেমেছি, আপনারা আমাদেরকে ভরসা করুন, ঠকাবো না, ঠকবেন না, লড়াই লড়বো, জিতবো, আপনাদের পাশে থাকবো। তৃণমূলের কর্মীরা আপনারা যারা আছেন, কি দরকার আর ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে? মমতা ব্যানার্জি তো আগের দিন বলেই দিয়েছেন মহিষা দল থেকে, আমাদের প্রার্থী অভিজিৎ, দেবাংশু এখানে আছে, হ্যাঁ, ভাইপোটাকে তো বাঁচাতে হবে। নির্লজ্জ দালাল, নির্লজ্জ দালাল, নিজের দল আর ভাইপো সব কটাকে বাঁচাতে গিয়ে বিজেপি আর আরএসএস এর দালালি করছে। তাহলে কেউ বলে, সূর্যদা একটু আগে বলছিলেন, সূর্যদা বলবে, মুখ ফুসকেও বলতে পারে যে এবার লোকসভাতে সায়ন না, সায়নের বদলে একটা অয়ন বলে দিল, বা সায়নের বদলে একটা তৃণমূলের প্রার্থীর নাম বলে দিল। কখন বলে এসব? দেখুন, আমার বয়সটা কম, আমি আমার ভাষায় কথা বলছি। 11-12 ছেলেরা যখন একটু পড়তে যায়, তাদের প্রেমিকার সংখ্যা 2, 3, 4 থাকে। তাই জন্য কখন কোন প্রেমিকাকে কি নামে ডাকে তারাও বুঝতে পারে না। মমতা ব্যানার্জির অনেকগুলো প্রার্থী আছে, কোনোটা বিজেপিতে, কোনোটা তৃণমূলে, কখন কার নামে ডাকছে উনিও বুঝতে পাচ্ছেন না। তাই আমরা বলছি, ও দুটোকেই হারাতে হবে, একসাথে হারাতে হবে, এই তমলুকের মাটিতেই হারাতে হবে। মাথা তুলে দাঁড় করাতে হবে লাল ঝান্ডাকে, সিপিআইএমকে, বামপন্থীদেরকে, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, যারা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। সেই তমলুকের মাটি, সে তমলুকের মাটি কখনো এদের হতে পারে না। আপনাদেরকে খুব সহজ ভাষায় আমি বলছি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এসএসসি দুর্নীতিতে আপনারা কি বলবেন? 26,000 ছেলে মেয়েদের কাজ চলে গেল, শিক্ষক শিক্ষিকাদের কাজ চলে গেল। আমি প্রথম কথা তাদেরকে একটাই বললাম যে 1997 সালে এসএসসি আমরা তৈরি করেছিলাম, বামফ্রন্ট সরকার, সূর্যকান্ত মিশ্ররা তখন মন্ত্রী, আমাদের তখন জন্ম হয়েছে মনে হয় 5-7 বছর বয়স, আমাদের 5 বছর বয়স, সেই সময়ের মন্ত্রী ছিলেন। এসএসসি তৈরি হয়েছিল। এসএসসি তৈরি হওয়ার পরে 1998 থেকে 2011 সাল 1,30,000-এর বেশি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছিলাম আমরা। এমনকি আপনি স্কুলের মধ্যে গেলে এখন দেখবেন তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের নেতা, তারাও চাকরি পেয়েছিল বামফ্রন্টের আমলে, সিপিআইএম এর আমলে, কারণ মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল। এসএসসিতে মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল আমাদের সময়তে। আর 2011 সালে রাইটার্স বিল্ডিং থেকে শেষবারের মতো যখন বুদ্ধদেব ভট্টাচার্যরা বেরিয়ে আসছেন, শেষবারের মতো যখন সূর্যকান্ত মিশ্ররা বেরিয়ে আসছেন, সে বছরে এসএসসি হয়েছিল। সে বছরে বুদ্ধদেব ভট্টাচার্য তার পদত্যাগপত্র রাজ্যপালকে পাঠিয়ে দিয়েছিলেন, কারণ আমরা নির্বাচনে হেরে গেছিলাম। কিন্তু যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরি খোয়াতে হয়নি, কারণ সৎ পথে চাকরি হয়েছিল, চুরির টাকায় চাকরি হয়নি। আর আজকের দিনে দাঁড়িয়ে 26,000 শিক্ষক শিক্ষিকা, তাদের একটা ভবিষ্যতের সামনে প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিল তৃণমূল। ভোট তো পরে দেবেন দাদা, কান অবধি যদি আপনার আওয়াজ যায়। আর সিপিএমকে যদি একদম না পছন্দ হয়, লাল ঝান্ডাকে একদম যদি না পছন্দ হয়, আই ক্যান ফিল ইউর পেন, আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনিও এবার আপনার কষ্টটা একটু বুঝুন। 26,000 শিক্ষক শিক্ষিকা স্কুলে যেতে পারবে না। গরমের ছুটি খুললে গোটা পশ্চিমবাংলায় 30% শিক্ষক শিক্ষিকা তারা স্কুল থেকে বেরিয়ে আসবেন। আপনার বাড়ির ছেলে মেয়ে কার কাছে পড়তে যাবে?
প্রথম কথা উত্তর আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে ভাবতে হবে। কার কাছে পড়তে পাঠাচ্ছিলেন আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে? অনুব্রত মণ্ডলের মেয়ে, সে ছিল টেটে চাকরি পাওয়া শিক্ষিকা, এদের কাছেই তো আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে পড়তে পাঠাচ্ছেন। কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট, এই যে 26,000 চাকরি চলে গেছে, এদিকে আমরা আনন্দে নাচছি না। এর মধ্যে অনেক চাকরি প্রার্থীরা রয়েছেন যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছেন। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সরকার আর এসএসসি চাল আর কাঁকড় এমনভাবে সব মিলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে, ইচ্ছা করে এরা চাইছে কারা যোগ্য আর কারা অযোগ্য তা যাতে প্রমাণিত না হয়। তার কারণ একবার যদি কারা অযোগ্য প্রমাণিত হয়ে যায়, তাহলে অযোগ্যরা গিয়ে একবার কাঁথিতে যাবে, একবার কালীঘাটে যাবে, বাড়ির টালি খুলে নিয়ে চলে আসবে, যেখানে যেখানে টাকা দিয়েছে ওই টাকা সুদে আসলে তুলে নেবে। তাই জন্য না এসএসসি চাইছে, না রাজ্য সরকার চাইছে যোগ্য আর অযোগ্যদেরকে ভাগ করা যাক। কিন্তু আমরা চাইছি, এবিটিএ তো চাইছে, আমরা তো বলছি আমরা যোগ্যদের পক্ষে, আমরা তো বলছি যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছে আমরা তাদের পক্ষে। কিন্তু এসএসসি আর সরকার তা চাইছে না। এসএসসি আর সরকার চাইছে ওই চাল কাঁকড় সব মিলিয়ে মিশিয়ে থাকুক। তাই আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি, এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এক ভয়ঙ্কর অচল অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কোথায় গিয়ে দাঁড়াবে আপনার বাড়ির ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়তে যায়? এই তো ডিমারি স্কুল পাশে, ডিমারি উচ্চতর স্কুল। আমি এরকম একটা গ্রামের স্কুলের ছাত্র ছিলাম, কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ। এই সব স্কুলেই আমরা পড়াশোনা করেছি। আমাদের বাপ মাদের বেশি পয়সা ছিল না, সরকারি স্কুলেই পড়াশোনা শিখিয়েছে। সেই সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আজকে দুর্নীতি হচ্ছে। কোথায় যাবে, কোথায় যাবে আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়ে? তাই আমরা বলছি, ভূ ভারতবর্ষে এই এসএসসির দুর্নীতি একমাত্র দুর্নীতি, যে দুর্নীতিতে বর্তমান মুখ্যমন্ত্রী যতটা দায়ী ঠিক ততটাই দায়ী বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি 2016 সালে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, আপনি এ দায় এড়োতে পারেন না। তার সাথেই যে কথা আপনারা কেউ জানতেন না, আজকে আপনাদের সামনে বলবো বলে ঠিক করেছি। এসএসসি চাকরি চুরি হওয়ার পর 2016 সালে, শুনে রাখুন, আজ অব্দি আমরা বলিনি, আপনাদের সামনে প্রথম এই মিটিং থেকে বলছি, এসএসসি চাকরি চুরি হওয়ার পরবর্তী সময়তে 2016 সালে প্রথম যে মামলাটা হয়েছিল, এই যে রায় বেরিয়েছে দেখবেন, প্রথম যে মামলাটা বৈশাখী ম্যাডাম বলে একজন মামলা করেছিলেন, 2016 সালের মামলা। সেই 2016 সালের মামলার সময়তে এসএসসির আইনজীবী কে ছিলেন, এসএসসির অ্যাডভোকেট কে ছিলেন, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেন। আজকে যে বিচারপতিকে নিয়ে খুব নাচানাচি হচ্ছে, এই বিচারপতি 2016 সালে এসএসসির আইনজীবী ছিলেন। যেদিনকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এসএসসির বিরুদ্ধে মামলা করেছিল, এই শ্রীমানরা সেদিনকে আদালতে দাঁড়িয়ে এসএসসির হয়ে সওয়াল করেছিলেন। কারুর মনে যদি সন্দেহ থাকে আসুন আমি আপনাদেরকে অর্ডার কপি দেখিয়ে দেব। আজ থেকে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, সেই অর্ডারে সেই মামলা জল করছে। আজকে আপনাদেরকে দেখালাম, কয়েকদিন পর থেকে গোটা রাজ্যে আমাদের নেতারা যেখানে যেখানে যাবেন এই চিত্র তুলে ধরে গোটা বাংলার মানুষের সামনে আমরা দেখাবো যে আজকের যে বিচারপতি যিনি সব ক্ষীর খেতে চাইছেন, তিনি আসলে সেদিনকে এসএসসির আইনজীবী ছিলেন, এসএসসির হয়ে তিনি ওকালতি করতে এসেছিলেন। এই হচ্ছে সেই মামলা, বৈশাখী ভট্টাচার্য WPA 30,649 অফ 2016। এই সময়তে যিনি আইনজীবী ছিলেন তিনি আর অন্য কেউ নন, এই সময়ের আইনজীবীর নাম অভিজিৎ গাঙ্গুলি, আজকে বিজেপির প্রার্থী। সেদিনকে তিনি এসএসসির আইনজীবী ছিলেন। কারা লড়েছে? ফাঁকা আওয়াজ দিলে হবে? কারা লড়েছে? আমরা লড়েছি। কারা লড়েছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছে। কারা লড়েছে? বামপন্থীরা লড়েছে। কারা লড়েছে? এসএফআই ডিওয়াইফাই লড়েছে। জেলে গেছিলাম কিন্তু লড়াই থামাইনি সেদিনকে। কেন বলুন তো আজকে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করবে না? কেন সিবিআই ডাকবে না? উত্তর দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই 2019 সালের ভোটের সময়তে প্রেস ক্লাবের সামনে গিয়েছিলেন, সেখানে যে ধর্না টর্না চলছিল সেই সময়তে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
আমি 5 সদস্যের একটি কমিটি গঠন করে দিচ্ছি। এই কমিটির মাথায় থাকবে পার্থ আর এসপি সিনহা, যে দুজন ব্যক্তি এখন জেল খাটছে। পরবর্তী সময় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে ওই 5 সদস্যের যে কমিটি, সেই কমিটি ছিল বেআইনি। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে সোজা প্রশ্ন রাখছি শুভেন্দুবাবু আপনার কাছে জানতে চাইছি, এই যে 5 সদস্যের কমিটি গঠন হয়েছিল, এই 5 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়ের মন্ত্রিসভা, যে মন্ত্রিসভার মাথায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারই ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে বসেছিলেন আপনি শুভেন্দু অধিকারী। ভারতবর্ষের সংবিধান বলছে যদি মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাকে বলে সম্মিলিত সিদ্ধান্ত, কালেকটিভ রেসপন্সিবিলিটি। তাহলে সেই সম্মিলিত সিদ্ধান্তে আপনিও শরিক ছিলেন। এই বেআইনি চাকরির দায় আপনাকেও নিতে হবে শুভেন্দু বাবু। আপনি আজকে পিঠ পাছিয়ে পালিয়ে যেতে পারেন না। ডিমারির মাঠ থেকে দাঁড়িয়ে বলছে এইচডিএতে কি করে কাজ করতে হয় গোটা জেলার মানুষকে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি। এইচডিএটাকে তো তুলে দিয়েছেন। কত রাস্তা করেছি, জল দিয়েছি, লাইট পোস্ট করেছি, এইচডি এর কাজ ছিল ওটা। 2011 সাল অবধি এই বই আজকে নেই, পরের দিন থেকে বই দেখিয়ে দেখিয়ে বলবো। 2009 সাল যে ভোটে আমরা হারলাম, শুভেন্দুবাবু জিতলেন, এইচডি এর মাথায় গিয়ে বসলেন। এইচডিএ থেকে প্রতি বছর একটি পুস্তিকা বের করা হয়, একটা ম্যাগাজিন বের করা হয়। বের করুন সেই বই, আমি তো টেনে বের করেছি, নিয়ে আসবো পরের দিনের মিটিংয়ে দেখাবো। এইচডি এর সেই বইতে যতদিন আমরা এইচডি এর মাথায় আছি ততদিন অবধি সেখানে পরিসংখ্যান দিয়ে লেখা আছে কত কোটি টাকার শিল্প বাণিজ্য এলো, কটা শিল্প কলকারখানা হলো, কতজন শ্রমিক সেখানে কাজ পেল, কত বেকার ছেলেরা সেখানে কাজ পেল। আর শুভেন্দুবাবু যেদিন থেকে এইচডি এর মাথায় এলো সেদিন থেকে শিল্প কলকারখানা সব লাটে উঠে গেল। কোথায় কোন কল বসালেন, কোথায় কোন ল্যাম্পপোস্ট বসালেন। আরে এইচডিএতে বসে শিল্প কোথায়? আমি আপনাকে বলছি শিল্প কোথায়। এ তো লিখে শুভেন্দু বাবু উত্তর দিন। গোটা বাংলার মানুষ জানতে চাইছে, আজকে এই হলদিয়ার মানুষ জানতে চাইছে, তমলুকের মানুষ জানতে চাইছে, গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে। আমি আপনাদের সামনে তালিকা তুলে ধরছি। এই শুভেন্দু বাবু এইচডিএতে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে। উড়াল ট্রাক কারখানা, রোহিত ফেরোটেক, কেএসএ অয়েল, রেলের কোচ কারখানা, সফটওয়্যার টেকনোলজি, মিৎসুবিশি, এনার্কোক, রুচি সয়া, মডার্ন ইন্ডিয়া, সিটি সেন্টার আইটি পার্ক, একের পর এক কলকারখানা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই তৃণমূলের আমলে হলদিয়া ছেড়ে পালিয়ে গেছে। আর আপনি আজকে সৎ সেজে গোটা এলাকার মানুষের সামনে বলছেন হলদিয়াতে আপনি শিল্পায়ন করবেন। কাঁচকলা শিল্প করার মুরত আপনাদের নেই। আপনারা যা করতে পারেন তা আপনি শিল্প তাড়াতে পারেন। আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিম বাংলা থেকে একের পর এক শিল্প তাড়িয়েছেন। আর আপনি শ্রীমান শুভেন্দু অধিকারী আপনি হলদিয়া থেকে শিল্প তাড়িয়েছেন। আপনি আর মমতা ব্যানার্জি 25 পয়সার এপিট আর ওপিট, একই কয়েনের এপিট আর ওপিট। যারা বাংলার মানুষের জন্য একটা কলকারখানা আনতে পারে না, কিন্তু বাংলা থেকে কলকারখানা তাড়িয়ে কেবলমাত্র নিজেদের সুখ ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকতে পারে। চাই না এমন মুখ্যমন্ত্রী, চাই না এমন বিরোধী দলনেতা। এদের বিরুদ্ধেই লড়াই। কিন্তু কোথায় যাবে বাড়ির ছেলেমেয়েরা? আমাদের বয়সী ছেলেমেয়েরা হলদিয়াতে গেছিলাম, এক মাছ ব্যবসায়ী বন্ধু পোনা মাছ নিয়ে বসে আছেন সামনে, ভর্তি আঁশ হাত। আবেগের সাথে এসে হাতটা ধরলো জড়িয়ে, বললো দাদা আমার হাতে আঁশ লেগে আছে, আপনি কিছু মনে করবেন না, আপনি আমার বয়সী বলে আমি আপনার কাছে এলাম। আমাকে আপনি বলবেন না, তুমি করে বলো। কি হয়েছে? বললে আমি মাস্টার ডিগ্রি পাস করে আজকে মাছ বিক্রি করতে বসেছি। আমার ভাগ্যে এটা লেখা থাকার কথা ছিল না। আমিও তাকে বলে এসেছি, ঠিক বন্ধু তোমার ভাগ্যে সত্যি এটা লেখা ছিল না। পশ্চিমবাংলার ভাগ্যটা এত খারাপ হবে আমরা কেউ কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারিনি। যাবেন একদিন হলদিয়াতে, বৃহস্পতিবার দেখে ওপারে নন্দীগ্রাম এপারে হলদিয়া জেটিঘাটে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন বড় বড় ব্যাগ কাঁধে করে নিয়ে আমাদের বয়সী ছেলেমেয়েরা নন্দীগ্রাম থেকে এপারে আসছে। জিজ্ঞাসা করবেন গিয়ে, ভুলে যান রাজনীতি এক মুহূর্তের জন্য, গিয়ে জিজ্ঞাসা করবেন ভাই কোথায় যাচ্ছ? কাঁদো কাঁদো মুখে উত্তর দেবে। কিছুক্ষণ পরে হলদিয়া স্টেশন থেকে দিল্লিগামী
আনন্দ বিহার এক্সপ্রেস রওনা দেবে, আমি দিল্লিতে যাচ্ছি। একটিবার জিজ্ঞাসা করবেন, ভাই দিল্লিতে কেন যাচ্ছ? সেই ভাই আপনার মুখের দিকে তাকিয়ে উত্তর দেবে, হলদিয়াতে কাজ নেই, নন্দীগ্রামে কাজ নেই, পশ্চিমবাংলায় শিল্প নেই, কলকারখানা নেই। যে ছেলে মেয়েদের নিজের পরিবারের সাথে থেকে কাজ করার কথা ছিল, সেই ছেলে মেয়ের আজকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে। এই লড়াই যখন লড়তে নেমেছি, এই লড়াই কেবলমাত্র দোষারোপ করবার জন্য লড়তে নামেনি। পার্টি দায়িত্ব দিয়েছে, ভোটে দাঁড় করিয়েছে, বলেছে লড়ো আর নতুন প্রজন্মকে বলো কি স্বপ্ন তোমরা দেখাতে চাও। আর তাই জন্যেই গোটা তমলুক এলাকার কম বয়সী ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখাতে নেমেছি। তোমাদেরকে বলছি, ওই পরিযায়ী শ্রমিককে নিজের রাজ্যে ফেরোতে হবে, ওই পরিযায়ী শ্রমিককে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে, হলদিয়ার মুখে হাসি ফোটাতে হবে। হলদিয়া শিল্পাঞ্চল যদি আবার মাথা তুলে দাঁড়ায়, তাহলে তমলুকের অর্থনীতি থেকে শুরু করে মহিষাদল, নন্দীগ্রাম, পাশে নন্দকুমার, আশপাশ কৃষিকাজ, শিল্প সব কিছুকে সাথে করে নিয়ে আমরা এগোবো। আর সেই কারণেই তো ওই হলদিয়া থেকে দাঁড়িয়ে সমস্ত রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়েছি, তমলুকের মানুষের কাছে বার্তা দিয়েছি, আর দেওয়ালে লিখে দিয়েছি, চায়ের দোকানে দাঁড়িয়ে বলে এসছি, সবাইকে বলছি আপনারাও শুনুন, এলাকার মানুষকে গিয়ে বলবেন, বামপন্থীরা ভোটে লড়াই করছে কেবলমাত্র কে চোর কে ডাকাত তার জন্য নয়, বামপন্থীরা লড়াই করছে তার কারণ বামপন্থীরা সমাজ বদলের স্বপ্ন দেখে। সে স্বপ্ন অনেক বড় স্বপ্ন, কিন্তু আপাতত বেকার যুবকের হাতে যদি কাজ তুলে দিতে হয়, তাহলে শিল্পায়ন ছাড়া বর্তমানে ভবিষ্যতে অন্য কিছু হতে পারে না। তাই জন্য আপনাদেরকে বলছি, আমার নাম সায়ন, আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক লোকসভা জুড়ে হবে মানুষের উন্নয়ন। শিল্পায়ন ব্যতীত উন্নয়ন সম্ভব নয়, শিল্পায়ন ব্যতীত সাধারণ মানুষের মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়। এমনকি আজকের দিনে যে কৃষিকাজ, সেই কৃষিকাজের পরবর্তী সময়ের যে প্রোডাক্টিভিটি, তার মধ্যে অনেক শিল্প, কলকারখানা ইত্যাদি অনেক কিছু ঢুকে যাচ্ছে। তাই আমরা আপনাদেরকে বলছি, বাংলাকে বাঁচাতে হবে। হ্যাঁ ঠিক, এটা দিল্লির ভোট, এটা রাজ্যের ভোট নয় যে ক্ষমতায় জিতে গিয়ে শিল্প নিগম থেকে বসে বসে কিছু একটা করে দেবো আমরা। কিন্তু একজন সাংসদ হিসেবেও ওই এইচডিএ-কে ব্যবহার করে অনেকগুলো কলকারখানা, সেই কলকারখানাকে বাঁচানো সম্ভব, হলদিয়া বন্দরকে বাঁচানো সম্ভব, হলদি নদীকে ড্রেজিং করা সম্ভব। আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এই ভোটে লড়তে নেমেছি, আমার কাছে টাকার ব্যাগ নেই, পিঠে টাকার থলে নেই, আমার চোখে স্বপ্ন আছে, আমার চোখে স্বপ্ন আছে, কাজ করবার ইচ্ছে আছে। আর দুহাত খুলে বলছি, 31 বছর বয়সের একজন যুবক আজকে লড়তে নেমেছে, তার চোখে স্বপ্ন আছে। আসুন, কাঁধ চওড়া আছে, ভরসা করুন, ঠকবেন না। একসাথে ভবিষ্যৎকে সুন্দর করবার জন্য, বাংলাকে সুন্দর করবার জন্য, তমলুককে সুন্দর করবার জন্য, গোটা তমলুকের সাধারণ মানুষের জীবনোন্নয়নের জন্য, আর দিল্লিতে গিয়ে কথা বলবার জন্য আপনাদের সমর্থন চাই। দিল্লিটা তো আজকে মোটামুটি ছেলে খেলার জায়গা হয়ে গেছে। এই যে দেখছেন, তৃণমূল একজনকে ভোটে দাঁড় করিয়েছে, তার নাম রচনা ব্যানার্জি, দেখেছেন? বলছে ধোঁয়া ধোঁয়া, চারিদিকে ধোঁয়া, বলছে কত শিল্প, ধোঁয়া ধোঁয়া। শ্মশানের চুল্লির পাশ দিয়ে গেলেও বলবে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, কত ধোঁয়া, চারিদিকে কত ধোঁয়া, শুধু ধোঁয়াই ধোঁয়া, ধোঁয়াই ধোঁয়া। আসুন রচনা ম্যাডাম, একবার কোলাঘাট আসুন, দেখবেন তাপবিদ্যুৎ কেন্দ্র মাথা তুলে দাঁড়িয়ে আছে, ধোঁয়া। র্যামকো সিমেন্ট মাথা তুলে দাঁড়িয়ে আছে, দেখবেন ধোঁয়া। হলদিয়াতে যাবেন, হলদিয়া পেট্রোকেমিক্যালস, দেখবেন আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। আশপাশে আইওসি, দেখবেন একের পর এক কলকারখানা, ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু ওই ধোঁয়া মমতা ব্যানার্জির জন্য বেরোচ্ছে না, ওই ধোঁয়া বেরোচ্ছে লাল ঝান্ডার জন্য। লাল ঝান্ডার দল ওখানে শিল্প কলকারখানাগুলো করেছিল, তাই জন্য আজকে ওখানে ধোঁয়া বেরোচ্ছে। আর শ্রমিক বন্ধুরা সেখানে কাজ করে দুটো ইনকাম করবার জায়গায় গিয়ে পৌঁছেছে। খিল্লির জায়গায় পরিণত করেছে দিল্লিটাকে এরা। এখানে ভোটে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী, শুভেন্দুবাবুর ভাই, গোটা পরিবারের সবাই নেতা, সবাই মন্ত্রী। একদিকে কালীঘাটের ব্যানার্জি আর অন্যদিকে কাথির অধিকারী। তাকিয়ে দেখুন একবার, একজন মুখ্যমন্ত্রী, তার ভাইপো সাংসদ। এদিকে মাননীয় শিশির অধিকারী, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। তার ছেলে শুভেন্দু অধিকারী, তিনি সাংসদ ছিলেন, পরে মন্ত্রী হয়েছেন, এখন বিরোধী দলনেতা। তার আরেক পুত্র সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, তিনি সাংসদ ছিলেন দুবার। এবারে সব হয়ে গেছে, এবার আরেকজনকে নামিয়েছে, এবার সৌমেন্দু অধিকারী। সে ওনার বাড়ির লোককে উনি রাজনীতিতে নামাবেন, ওনার বিষয়, আমি কোনো ব্যক্তি আক্রমণের মধ্যে যাচ্ছি না। কিন্তু প্রশ্নের তো উত্তর দিতে হবে। এই দুই পরিবার
তমলুকের মানুষের জন্য করলোটা কি? এ দুই পরিবার সাধারণ মানুষের জন্য কোন কাজটা করলো? এ দুই পরিবার তমলুকের মানুষের জন্য কোন কাজটা করলো? কিন্তু অথচ একবারের জন্য ভাবুন তো, কি না দিয়েছে এই নন্দীগ্রামের মাটি, কি না দিয়েছে তমলুকের মাটি, এই দুই পরিবারকে ভরিয়ে দিয়েছে। কালীঘাটে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে এই নন্দীগ্রামের মাটি, শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা বানিয়েছে এই নন্দীগ্রামের মাটি, গোটা পরিবারকে উজাড় করে দিয়েছে পূর্ব মেদিনীপুরের মাটি। কিন্তু তার বদলে এই দুই পরিবার বেইমানি ছাড়া পূর্ব মেদিনীপুরের মানুষকে আর কিছু ফিরিয়ে দেয়নি। বেকার যুবকদের সাথে বেইমানি, কৃষক ভাইদের সাথে বেইমানি, তমলুকের সাধারণ মানুষের সাথে বেইমানি। তাই আমরা বলছি এবার লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো পথ থাকতে পারে না। কেন ভোট দেবেন বিজেপিকে? একটা কারণ বলুন তো, আমি মাইক ছেড়ে দিচ্ছি, আসুন এখানে এসে বলুন কেন ভোট দেবেন। আর শুভেন্দু বাবুকে দেখে ওনার মধ্যে এক অসাধারণ গুণ আছে, হেভি গুণ। আমি বলছি, মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, ছোটবেলায় আমাদের পাড়ায় এক দাদু ছিল, তাকে আমি বলতাম লজেন্স দাদু। উনি যখনই আসতেন ছেলেমেয়েরা পাগলের মতো তার পিছন পিছন দৌড়তো, কারণ তার পকেটে ম্যাঙ্গো লজেন্স থাকতো, বেরিয়ে সবাইকে একটা একটা করে দিত। আর একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারী, পকেটে ঠিক আছে, কাকে কোনটা ঠিক সময় দিতে হয় ও লোক ঠিক জানে, কাকে মোটা দিতে হয়, কাকে কম দিতে হয়, কাকে আর একটু কম দিতে হয়, ও সব জানে। আপনাদেরকে বলছি একবারের জন্য ভাবুন তো, এই ভদ্রলোক সারাক্ষণ তৃণমূলের ক্ষীর খেয়ে গেল, তৃণমূলের সমস্ত দুর্নীতির শরিক, সারদা, রোজ ভ্যালি, আইকোর, অ্যালকেমিস্ট, সব দুর্নীতি যখন তৃণমূল করলো শুভেন্দুবাবু তৃণমূলে, তারপর রাজ্য বিধানসভার মন্ত্রী হলেন উনি, এসএসসি টেট একের পর এক কেলেঙ্কারি আপনি তৃণমূলে, গরু পাচার, কয়লা পাচার আপনি তৃণমূলে। আপনি এখন বলছেন পিসি ভাইপোকে জেলে পুরব, ডিসেম্বরে উল্টে দেব, পাল্টে দেব। শুভেন্দুবাবু আসতে বলুন, মাঝে মাঝে গলায় চোট খেয়ে যাবেন, না হলে 1 মাস বাকি আছে, এখনো 1 মাস চালাতে হবে আপনাকে। রোজ ডায়লগবাজি, রোজ ডায়লগবাজি, ডায়লগবাজি ছাড়া কিচ্ছু জানে না। একদিন করে যায় আর একদিন করে বলে অমুক তারিখে ভাইপোকে জেলে পুড়ে দেব, অমুক তারিখে পিসিকে জেলে পুড়ে দেবো। আর কিছু লোক আছে হাততালি দেয় হো হো করে, এদেরকে শুভেন্দু মারলেও হাততালি দেয়, এদেরকে শুভেন্দু বগলেও হাততালি দেয়, ওই যে দিয়ে রেখেছে অল্প স্বল্প করে, সে ওদের ব্যাপার দিক। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাইছি, এসব ন্যাকামি দিয়ে আর কতদিন চলবে দাদা, কতদিন চলবে? 2019 সালে অমিত শাহ কলকাতা থেকে দাঁড়িয়ে বললেন আমাকে দ্বিতীয়বারের জন্য সরকারে এনে দাও, 6 মাসের মধ্যে চিটফান্ডের যে মামলা, সে মামলার আমি নিষ্পত্তি করে ছাড়বো। 1.5 বছরের মধ্যে চিটফান্ডের মামলায় যাদের নাম জড়িয়েছিল তার মধ্যে থেকে অনেকগুলোকে বিজেপি নিজের দলেই নিয়ে নিল। 2014 সালে সারদার মামলা, আজকে 2024 সাল, আজ অব্দি তার নিষ্পত্তি ঘটলো না। সুপ্রিম কোর্ট 2014 সালে এরকমই লোকসভা ভোটের সময় বলেছিল যে চোর ধরতে হবে। আর এদিকে মোদি এসে না খাऊंगा না किसी को खाने दूंगा, मित्रों ना मैं खुद खाऊंगा ना किसी को खाने दूंगा। रे मोदी जी, পশ্চিমবাংলা সরকার তো খেয়ে দিয়ে পেট ফুলে ঘুরে বেড়াচ্ছে, আপনার ইডি সিবিআই করছেটা কি? তাপস রায় তৃণমূলের বিধায়ক, তার বাড়িতে ইডি গেল জানুয়ারি মাসের 14 তারিখে, শুভেন্দুবাবু কপালে তিলক কেটে নাচতে নাচতে বললেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তাপস এবার যাবে শ্রীঘরে। উমা দেখি সেই তাপস রায় তৃণমূলের জামা খুলে বিজেপির জামা পরে নিয়েছে মার্চ মাসে, আর এপ্রিল মাসে সেই তাপস রায়কে বিজেপি ভোটে দাঁড় করিয়ে দিল। এই শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল, কেন না ঘুষ নেওয়ার জন্য। সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 10,000 কোটি টাকা সারদা রোজ ভ্যালির দুর্নীতি, কংগ্রেসের নেতা ছিলেন, সে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছে। তার মানে কি? তার মানে তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে। আমরা বলছি ওই জন্যই এবার দুই ফুলকেই হটাতে হবে বাংলার মাটি থেকে। দেখুন আমাদের কথা খুব পরিষ্কার, শুভেন্দুবাবু যেখানে যেখানে যাচ্ছে, সন্দেশখালী থেকে আমার মায়েদেরকে নিয়ে এসছে, বুঝবে, আমার মায়েরাও বুঝবে, সময় লাগবে, আমার মায়েরাও বুঝবে। কিন্তু সন্দেশখালীর আন্দোলনটা করলো কে? মমতা ব্যানার্জির সরকার 144 করলো, আমরা আদালত থেকে মামলা করে 144টাকে উড়িয়ে দিলাম। সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে নিরাপদ সর্দার লড়াই করলো, লড়াই করে 21 দিন জেল খাটলো। আর তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে বাড়ির ছোট ছেলের মতো মার্কেটে নামলেন শুভেন্দুবাবু, এবারে ক্ষীরটা আমাকে খেতে হবে।
সন্দেশখালী থেকে মহিলাদেরকে নিয়ে আসছে, এসে বলছে শেখ শাহজাহান এলাকায় কি কি সন্ত্রাস করেছে, মায়েরা আপনি আমাদেরকে গল্প করে শোনান। মায়েরাও বলছে, কিন্তু যে কথা বলছে না, এই যে শুভেন্দুবাবুর ছবি নিয়ে আমি ঘুরছি, এই যে দেখুন সুন্দর জোড়ায় জোড়ায় মিলেছে। একদিকে শুভেন্দু অধিকারী, আর একদিকে যে বসে আছে সন্দেশখালী শেখ শাহজাহান। 2020 সালে সন্দেশখালীর ছবি। শেখ শাহজাহান কি তখন সাধু ছিল? শেখ শাহজাহান কি তখন সন্ত ছিল? কিচ্ছু ছিল না। শেখ শাহজাহান তখন আপনারই রাজনৈতিক ছোট ভাই ছিল। আপনি শুধু বাপের বাড়ি ছেড়ে আজকে শ্বশুর বাড়ি চলে এসছেন, জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে চলে এসছেন, তাই জন্য ওই পাঁকে একটু গন্ধ লাগছে। যতই গন্ধ লাগুক, আপনি সন্দেশখালী থেকে আমার মায়েদেরকে যতবার তমলুকে নিয়ে এসে বলাবেন, যে আপনি প্রমাণ করার চেষ্টা করাবেন যে শেখ শাহজাহানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, শেখ শাহজাহানদের বিরুদ্ধে আপনাদের লড়াই, আমি ততবার এই ছবি তমলুকের মানুষের সামনে দেখাবো। চোখ খুলে তাকিয়ে দেখুন, এই ছবি প্রমাণ করে দেয় এরা সব এক ঘাটে বসে জল খেয়েছে, আজকে ঘাট পাল্টানোর চেষ্টা করছে। এত সহজে ঘাট পাল্টে দিলে হবে না। এর বাইরে একদল লোক আছে, আগে রাম পরে বাম। এদের মাথায় হালকা গন্ডগোল আছে, স্লাইড। শুভেন্দু যখন মেরেছিল পিঠেও পড়েছে, মাথাতেও পড়েছে। বলছি আগে রামকে আনতে হবে, মানে আগে বিজেপিকে আনতে হবে, তারপর বামকে আনতে হবে। অনেক করেছেন দাদা, আসুন ভালোভাবে থাকুন, বিজেপির ঝান্ডা ধরেই লড়ুন। আপনার বিরুদ্ধেও আমি লড়বো, আপনার বিরুদ্ধেও আমরা লড়বো। তার কারণ আপনি ক্যান্সারের মতো ক্ষতিকারক। আপনারা ভেতরে থেকে আপনারা গোটা শরীরকে পচিয়ে ধরেছেন। আগে রাম পরে বাম। এই শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন কি অত্যাচার না করেছে আমাদের কমরেডদের, আমাদের ওপরে কি অত্যাচার না করেছে। সেই শুভেন্দু অধিকারীকে যখন নেতা বলে মানেন, লজ্জা করে না? বাড়িতে গিয়ে বউ বাচ্চাকে মুখ দেখান কি করে? কাপুরুষের মতো গিয়ে, ভেড়ার মতো গিয়ে দাঁড়িয়ে আছেন শুভেন্দু অধিকারীর পিছনে। লড়াই করছি তো, জিগার আছে, হিম্মত আছে, লড়ছি। আপনারা কি করছেন? আগে রাম পরে বাম বলে মমতা ব্যানার্জিকে বকলমে সুবিধা করে দিচ্ছেন, তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন, কখনো বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন। আর এদের একটা গোপন খেলা আছে, হয় তৃণমূল নয় বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে যদি তোমায় ভোট দিতে হয় তুমি বিজেপিতে ভোট দাও, আর যদি বিজেপির বিরুদ্ধে তোমায় ভোট দিতে হয় তুমি তৃণমূলে ভোট দাও। আমরা বলছি এদের এই খেলা আমরা ভাঙতে নেমেছি, এই বাইনারি আমরা ভাঙতে নেমেছি। অদ্ভুত রাজনৈতিক সমীকরণ। সংখ্যালঘু ভাই বোনেদের কাছে গিয়ে তৃণমূলের প্রার্থী বলছে সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিতে দেওয়া, আর হিন্দু ভাই বোনেদের কাছে গিয়ে শুভেন্দু বলছে, শুভেন্দু অধিকারীর দলবল বলছে যে সায়নকে ভোট দেওয়া মানে বকলমে তৃণমূলকে ভোট দেওয়া। আরে শুভেন্দুবাবু আমি আছি কোন দিকে আপনি তো বলুন ঠিক করে অন্তত। একবার বলছেন আমাকে দিলে আমি ওদিকে চলে যাব, একবার বলছেন আমাকে এদিকে দিলে আমি ওদিকে চলে যাব। আসলে আপনিও জানেন আর ও জানে, যদি আমাদের দিকে ভোটটা পড়ে তাহলে আপনাদের দুজনের গদি চলে যাবে। তাই জন্য আপনারা চান না লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়াক, আপনারা চান না সিপিআইএম মাথা তুলে দাঁড়াক, আপনারা চান না বামফ্রন্ট মাথা তুলে দাঁড়াক। তাই জন্যই আজকে এই তৃণমূল বিজেপি আজকে এই মেকি লড়াইতে নেমেছে। আজকে উত্তর দিতে হবে তো। এত চুরি দুর্নীতির পরেও বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি সিবিআই কোন ব্যবস্থা গ্রহণ করেছে? আজকে উত্তর দিতে হবে তো। এত চুরি দুর্নীতির পরেও এই যে বলেছিল ভাইপোকে জেলে পুরব, সে গেল, তারপর বলল ভাইপোকে ভোটে হারাবো, এমন প্রার্থী দেব সবাই চমকে যাবে। আমি বললাম কাকে না কাকে প্রার্থী করবে। তারপরে দেখলাম এমন একজনকে প্রার্থী করেছে বিজেপির লোকজনেরাই চমকে দিয়েছে। ওখান থেকে প্রতিকুর রহমান একাই লাল ঝান্ডা কাঁধে নিয়ে বলছে ভাইপোকে নিয়ে মেঘলাই কাফি হু। কোনো বিজেপি টিজেপি নয়, সরাসরি লড়াই করছি আমরা, এ তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে একসাথে লড়ছি। তাই যে কথা বলে আমি আমার কথা শেষ করব কমরেডসরা, এইবারের লোকসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনাদেরকে ঠিক করতে হবে, এখান থেকে যাকে জিতিয়েছিলেন তৃণমূলের হয়ে সে বিজেপিতে গিয়ে বসে আছে এখন। আপনাদেরকে ঠিক করতে হবে, যাকে ভোট দিয়েছিলেন সে 5 বছর এলাকার মানুষের জন্য কোনো কাজ করেনি। যাকে ভোট দিয়েছিলেন 5 বছর ধরে মাত্র 100 দিনের মধ্যে 22 দিন সে পার্লামেন্টে গেছিল, তার মানে উপস্থিতির সংখ্যা 22%। তাই আমরা বলছি এবারের মূল্যবান ভোটটা আপনারা সিপিআইএমকে দিন, বামফ্রন্টকে দিন, কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থীদেরকে দিন। আর এই মাটি তাম্রলিপ্ত সরকার যখন গঠন হয়েছিল, যে মাটি লড়তে জানে, আন্দোলন করতে জানে, সেই মাটিতে দাঁড়িয়ে আছি, অজয় মুখার্জিদের মাটিতে দাঁড়িয়ে আছি।
সতীশ সামন্তর মাটিতে দাঁড়িয়ে আছি, সুকুমার সেনগুপ্তর মাটিতে দাঁড়িয়ে আছি, ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আছি, মা মাতঙ্গিনী হাজরার মাটিতে দাঁড়িয়ে আছি। আর এই মাটিতে যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ মাথা তুলে লড়ে যাব। এক মাস আগে তৃণমূল আর বিজেপি বলেছিল তৃণমূল নাকি 2 লাখ ভোটে এগিয়ে আছে আর বিজেপি 3 লাখ ভোটে এগিয়ে আছে। এক মাস পরে মিনি করে কথা বলছে আরো 1 মাস বাকি আছে, আরো লড়াই চলবে, লড়াই আরো জোরদার করতে হবে। প্রত্যেক বুথে লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করতে হবে, মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প তৃণমূল নয়, এরা দুজন মিলে ভেতর খেলছে। তাই জন্য ভারতবর্ষে এক ধর্মনিরপেক্ষ সরকার, বেকার যুবকের মুখে যারা হাসি ফোটাতে পারবে, দেশের উন্নয়ন যারা করতে পারবে তাদের পক্ষে ভোট দিতে হবে। আর সে ভোট কেবলমাত্র বামপন্থীরাই তার যোগ্য দাবিদার। তাই জন্য আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বামপন্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। টিপুন বোতাম, মনের আনন্দে কাস্তে হাতুড়ি টিপুন, মনের আনন্দে কাস্তে হাতুড়ি টিপুন। যার জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা, কাঁদতে ওই বোতাম টিপুন। জানবেন ওই বোতামই মুক্তির প্রতীক, ওই বোতামেই মুক্তি লুকিয়ে আছে, ওই বোতামে বেকার যুবকের ভবিষ্যৎ লুকিয়ে আছে। কাস্তে হাতুড়ি ছাড়া এই সমাজকে কেউ পাল্টাতে পারবে না, মুখে হাসি ফোটাতে পারবে না। আমার সাথে একসাথে গলা মেলান, ইনকলাব, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।